আসসালামু আলাইকুম। আমরা মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ 13 বিলিয়ন ডলারের দানব ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এই জাহাজটি এখন অচল হয়ে পড়ে আছে গ্রিসের একটা বন্দরে। লোহিত সাগরে হুতিদের মিসাইল নয়, বরং জাহাজের লন্ড্রি রুম থেকে লাগা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে নাবিকদের থাকার জায়গা। গত 12 মার্চ 2026-এ লোহিত সাগরে যখন ছিল জাহাজটি, তখন তাতে ভয়াবহ আগুন লাগে। এই আগুন নেভাতে নাবিকদের প্রায় 30 ঘন্টার বেশি সময় লাগে। আগুনে জাহাজের ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং প্রায় 600 জন নাবিকের ঘুমানোর জায়গা বার্থিং এরিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বর্তমানে এই বিশাল সংখ্যক সেনাকে মেঝেতে বা টেবিলের ওপর ঘুমোতে হচ্ছে গাদাগাদি করে। এর ফলে জাহাজটি বর্তমানে যুদ্ধক্ষেত্র থেকে সরে এসে মেরামতের জন্য গ্রিসের সৌদা বে বলে বন্দর, সেই বন্দরে দাঁড়িয়ে আছে। কিন্তু এই আগুন কি স্রেফ দুর্ঘটনা, নাকি মার্কিন সেনারা নিজেরাই নিজেদের জাহাজে আগুন লাগিয়ে দিয়েছে যুদ্ধ থেকে বাঁচতে? আজ আমরা আলোচনা করব মার্কিন সামরিক বাহিনীর ভেতরের সেই ফাটল নিয়ে, যা ট্রাম্প প্রশাসনকে বাধ্য করছে ইরানের সাথে আপোষ করবার জন্য। গত 12 মার্চ জেরাল্ড আর ফোর্ডে যখন আগুন লাগে, তখন জাহাজটা টানা 11 মাস সাগরে, সাধারণ নিয়মের দ্বিগুণ সময়। নাবিকরা ক্লান্ত, অবসাদগ্রস্ত এবং বিরক্ত। পেন্টাগনের অভ্যন্তরীণ একটি সূত্র বলছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি কোনো আর্সন বা পরিকল্পিত নাশকতা কি না। কিন্তু কেন মার্কিন নাবিকরা নিজের জাহাজে আগুন দেবে? কারণ বর্তমানে ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে মার্কিন সেনারা আর যুদ্ধক্ষেত্রে থাকতে চাইছেন না, এমন একটি প্রচার কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ জোরে সোরে শুরু হয়েছে। এই প্রচারটি আইবি টাইমস এবং অন্যান্য সূত্র বলছে, মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে খতিয়ে দেখছে যে এটি কোনো ক্ষুব্ধ নাবিক বা নাবিকদের দ্বারা ইচ্ছাকৃত নাশকতা বা অগ্নিসংযোগ কিনা। এমন ঘটনা আগেও যে ঘটেনি তা নয়। এর আগে 2020 সালে ইউএসএস বনহোম রিচার্ড নামে আরেকটি যুদ্ধজাহাজ আগুনে পুরোপুরি ধ্বংস হয়েছিল। সেখানেও নাবিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল। কিন্তু নিজেদের জাহাজে তারা কেন নিজেরা আগুন লাগাবে? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনারা নিজেদের অফিসারের উপরে হামলা করত, যাকে বলা হতো ফ্যাগিং। কেন? কারণ তারা সেই অর্থহীন যুদ্ধে মরতে চাইতো না। আজ ইরানের ক্ষেত্রেও একই ছবি। ইরানের দুর্ভেদ্য পাহাড় আর ড্রোন মিসাইল প্রযুক্তির সামনে গ্রাউন্ড ওয়ার বা স্থল যুদ্ধ মানেই হাজার হাজার মার্কিন সেনার কফিন। মার্কিন জওয়ানরা বুঝে গেছে এই যুদ্ধ জেতা সম্ভব নয়, তাই পালানোর পথ হিসেবে হয়তো বেছে নেওয়া হচ্ছে নাশকতার পথ, নিজেদের যুদ্ধজাহাজে নিজেরাই আগুন লাগিয়ে দেয়া। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার ঘটনা শুধু যে ভিয়েতনামে ঘটেছিল আমেরিকা তা নয়, একই কাণ্ড আফগানিস্তানে। 4 বছর আগে 2021-এ বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগ করার ঘটনাটি সেনাদের মধ্যে নৈতিক আঘাত তৈরি করেছে। তারা মনে করছে বছরের পর বছর যুদ্ধ করার পর শেষ পর্যন্ত তাদের পালিয়ে আসতে হয়েছে। ইরানেও সেটাই হতে চলেছে। ভিয়েতনাম এবং আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রস্থানকে উদাহরণ হিসেবে টেনে দুনিয়া এই ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। ইরানি সংবাদ মাধ্যম এবং চীনের গ্লোবাল টাইমস এই ঘটনাকে মার্কিন সাম্রাজ্যের
পতনের লক্ষণ হিসেবে প্রচার করছে। তাদের মতে মার্কিন সেনারা নৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা যুদ্ধ এড়াতে নিজেদের জাহাজে নিজেরাই আগুন দিচ্ছে। এসব দেখে মিত্র দেশগুলোর উদ্বেগও বেড়েই চলেছে। আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো এই ঘটনায় বিচলিত। তাদের ভয়, যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজের নাবিকদের মনোবল এভাবে ভেঙে পড়ে, তবে সামনের বড় যুদ্ধে আমেরিকা কতটা কি করবে সেটা নিয়ে প্রশ্ন উঠছেই। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্তমানে জেরাল্ড আর ফোর্ড এই জাহাজকে, যুদ্ধ জাহাজ, তাতে আগুন কাণ্ডকে অনেকে মার্কিন সামরিক বাহিনীর ভেতরের এক গভীর সংকটের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে একজন দক্ষ ডিল মেকার ভাবেন। গত 20 মার্চ এই ডিল মেকার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিলেন। কেন? কারণ তেলের বাজারে আগুন লেগেছে আর তার ফলে বিশ্ব জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। যুদ্ধের প্রভাবে তেলের দাম $115 ছাড়িয়েছে। সাধারণ আমেরিকানরা ক্ষুব্ধ। মাত্র 3 সপ্তাহের যুদ্ধে পেন্টাগন, মানে আমেরিকার যুদ্ধ হেডকোয়ার্টার, প্রায় খরচ করে ফেলেছে $25 বিলিয়ন বেশি। বিশ্লেষকরা দেখাচ্ছেন যে মাত্র 3 সপ্তাহের যুদ্ধের টাকা দিয়ে আমেরিকার সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের কয়েক বছরের বেতন দেয়া যেত। ইরানের মিসাইল এবং ড্রোন হামলাগুলোর কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর যে ক্ষতি হয়েছে তা মেরামতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন। শুধু ডলারের প্রয়োজন তা নয়, আমেরিকার যে মুখ রক্ষা থাকেনি, আমেরিকার মুখ রক্ষা হয়নি মধ্যপ্রাচ্যে, যখন ইরান একের পর এক হামলা করছে আর কিছুই করতে পারছে না আমেরিকা ইরানের। বোমা ফেলছে, ফেলুক, কত বোমা ফেলবি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী এই বিশাল ব্যয় সাধারণ করদাতারা আমেরিকার ভালোভাবে নিচ্ছেন না। এর ওপর সামনে আমেরিকার মিড টার্ম নির্বাচন। ঘরে ক্ষুব্ধ জনগণ আর বাইরে যুদ্ধে অনাগ্রহী সেনাবাহিনী নিয়ে কোনো প্রেসিডেন্টই নির্বাচনে জয়ী হতে পারেন না। আর ট্রাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার জনপ্রিয়তার পারদ হু হু করে নামছে। তাই ট্রাম্প এখন ইরানের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতা খুঁজছেন। আমেরিকার সাধারণ মানুষ এখন আর বিদেশের মাটিতে নিজেদের ট্যাক্সের টাকা এবং খরচ করতে এবং সন্তানদের জীবন দিতে রাজি নয়। তারা চাইবে না হাজার হাজার কফিন দেশে ফিরে আসুক। সেনাদের মধ্যে এই বার্তাটি স্পষ্ট যে দেশের মানুষও এই যুদ্ধ চায় না। ফলে যুদ্ধ এড়ানোর জন্য জাহাজে ছোটখাটো আগুন লাগানো বা যান্ত্রিক গোলযোগ তৈরি করা একটা সেফ এক্সিটের রাস্তা হিসেবে কাজ করতে পারে। কিন্তু ট্রাম্পের সবচেয়ে বড় ভয়, তিনি ইরানে আর এক পরাজয়ের স্পষ্ট ছবি দেখছেন। ইরানের ভৌগোলিক বাস্তবতা ও স্থল যুদ্ধের বিভীষিকা তাড়া করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার সমর বিশেষজ্ঞরা স্বীকার করেন যে ইরান কোনো ইরাক বা লিবিয়া নয়। ইরানের যে জ্যাগ্রোস পর্বতমালা, জ্যাগ্রোস মাউন্টেন্স এবং বিশাল মরুভূমি যে কোনো আধুনিক বাহিনীর জন্য যমদূত। এখানে ট্যাঙ্ক বা সাজোয়া যান নিয়ে ঢুকে পড়া মানে ভিয়েতনামের মতো চোরাগোপ্তা হামলায় পিষ্ট হওয়া। শুধুমাত্র ভৌগোলিক প্রতিবন্ধকতা নয়, ইরানের বিশাল জাতীয়তাবাদী জনসংখ্যা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তারা মরবে না, তারা আত্মসমর্পণ করবে না, তারা মৃত্যুর জন্য প্রস্তুত। মার্কিন সেনারা আফগানিস্তানে 20 বছর কাটিয়ে যা দেখেছে, ইরানের ক্ষেত্রে তা আরো বহু গুণ ভয়াবহ হতে পারে। কারণ ইরানের হাতে অস্ত্র প্রচুর। এই অন্তহীন যুদ্ধের ভয় মার্কিন সেনাদের মনে গেঁথে যাওয়া
খুবই স্বাভাবিক। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্প এখন উল্টো গাইতে শুরু করেছেন। তিনি ইসরায়েলকে তিরস্কার করেছেন। কেন ইরানের গ্যাস ফিল্ডে বোম্বিং করেছে তারা, তার জন্য। কেন আমেরিকাকে না বলে বোম্বিং করছে। গত 20 মার্চ 2026 তারিখে ট্রাম্প প্রশাসন সাগরে ভাসমান প্রায় 14 কোটি মানে 140 মিলিয়ন ব্যারেল ইরানি তেল, যা সব জাহাজে অপেক্ষা করছে, তাদের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অর্থাৎ ইরান তেল এখন পৃথিবীর বিভিন্ন দেশে দিতে পারবে, রপ্তানি করতে পারবে, বিক্রি করতে পারবে। ট্রাম্প বলেছেন তেল বিক্রির ব্যাপারে ইরানের ওপর অনেক বছর আগে থেকে জারি করা যে নিষেধাজ্ঞা, সেটা তিনি শিথিল করছেন। বিনিময়ে তিনি চান আর কিছু নয়, এই যুদ্ধ থেমে যাক। পৃথিবী নাকি যুদ্ধ চায় না। কে বলছেন? ট্রাম্প। তিনি বলছেন মানুষ শান্তিতে থাকতে চায়, স্বস্তিতে থাকতে চায়। আবার বলি, কে বলছেন? মহান আমেরিকার মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি শুরু করেছিলেন এই যুদ্ধ গত 28 ফেব্রুয়ারি সকালে, যিনি বলেছিলেন 4 দিনের মধ্যে ইরানকে পায়ের তলায় নিয়ে আসবেন, যিনি বলেছিলেন ইরান শেষ, নতুন করে আঘাত করার মতো কোনো জায়গা আর নাকি বাকি নেই ইরানে। আজ তিনিই বলছেন যুদ্ধ থামাতে সমঝোতায় আসার কথা। গত 21 মার্চ ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন যে আমেরিকা তার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি এবং তিনি এখন এই সামরিক অভিযান গুটিয়ে আনার, উইন্ডিং ডাউন, সেই চিন্তা করছেন। এটি স্পষ্ট করে দেয় যে তিনি একটি সম্মানজনক সমঝোতার মাধ্যমে যুদ্ধের ব্যয়ভার থেকে মুক্তি পেতে পাগল হয়ে উঠেছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সমঝোতা নাকি বিশ্ব শক্তির এক বড় ধরনের পিছু হটা? ইরান বা রাশিয়ার মতো দেশগুলো এই ঘটনাকে আমেরিকার দুর্বলতা হিসেবে প্রচার করা শুরু করেছে। তারা মনে করছে আমেরিকা এখন কেবল কাগজের বাঘ, পেপার টাইগার, কারণ তাদের মূল চালিকা শক্তি সেনাবাহিনী ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে। আফগানিস্তানের বিশৃঙ্খল প্রস্থান থেকে শুরু করে আজকের জেরাল্ড আর ফোর্ট কাণ্ড, ওই যুদ্ধজাহাজের আগুন, সবই ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন মিলিটারির নৈতিক মনোবল এখন তলানিতে চলে গেছে। আমেরিকা কি তাহলে এখন কেবল একটি কাগজের বাঘ? ইরান যুদ্ধ কি তবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে মার্কিনীদের অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে, মার্কিনীদের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা কি শিগগির যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে লেজ গুটিয়ে পালাবে? এই সন্দেহ আরো তীব্র হয়েছে আমেরিকান ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের 2টো মিসাইল নিক্ষেপকে কেন্দ্র করে। দিয়েগো গার্সিয়া ইরানের আশেপাশে নেই, ইরান থেকে 4000 কিলোমিটারেরও বেশি দূরে। যদিও একেবারে শেষ মুহূর্তে মিসাইল 2টো নষ্ট করতে পেরেছে আমেরিকা, কিন্তু সমর বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে এটা দেখে যে এত দূর পাল্লার মিসাইল ইরানের ভান্ডারে আছে। মানে চাইলে ইরান এখন আমেরিকার বুকেও মিসাইল ছুটতে পারে, ইউরোপে তো পারে। আরো কি আছে ইরানের অস্ত্র ভান্ডারে, সেটা ভেবে থই পাচ্ছে না আমেরিকা এবং পশ্চিমের বিশ্ব। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্ট সেকশনে মতামত করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। পবিত্র রমজান মাস চলছে, মানুষ যখন রোজা রেখে ইবাদতে মগ্ন, ঠিক তখনই আফগানিস্তানের কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আকাশ থেকে মৃত্যু নামিয়ে এনেছে পাকিস্তান। এই হামলায় ঝরেছে নিরীহ মুসলিমদের রক্ত, নিহত শত শত। এই পাকিস্তানের ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1971 সালে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বেলুচিস্তানে, এমনকি ফিলিস্তিনেও তারা অসংখ্য মুসলিমের রক্তে হাত রাঙিয়েছে। নিজেদের স্বার্থের জন্য মুসলিম হত্যার এই অদ্ভুত নেশা তাদের মজ্জাগত। আর এসবের মাঝেই ভূরাজনীতির বাতাসে
ভাসছে এক নতুন জল্পনা। ইরানের পর ইসরায়েলের নজর নাকি এবার পাকিস্তানের দিকে। কাবুলের আকাশ এমনিতেই বিষণ্ণ থাকে। দীর্ঘ যুদ্ধের ধকল সামলে ওঠা আফগানরা যখন একটু শান্তিতে ইফতার করার কথা ভাবছে, ঠিক তখনই আকাশ চিরে নেমে এলো পাকিস্তানের যুদ্ধ বিমান। লক্ষ্যবস্তু কোনো সামরিক ঘাঁটি নয়, রীতিমতো একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী জায়গাটিতে হামলার পরের দৃশ্য ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। যে মানুষগুলো সমাজের মূল স্রোত থেকে ছিটকে গিয়ে একটু সুস্থ জীবনের আশায় সেখানে আশ্রয় নিয়েছিল, তাদের ছিন্ন ভিন্ন দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। চারদিকে ধোঁয়া, আর্তনাদ আর রক্তের গন্ধ। একটি নিরাময় কেন্দ্র যেখানে মানুষের জীবন বাঁচানোর কথা, সেখানে আকাশ থেকে ফেলা হলো মৃত্যু পরোয়ানা। আর এই কাজটি করল এমন একটি দেশ যারা নিজেদেরকে ইসলামিক প্রজাতন্ত্র বলে দাবি করে। পবিত্র এই মাসেও তাদের হাত থেকে মুসলিমদের রক্ত ঝরল, যেমনটা ঝরে আসছে গত কয়েক দশক ধরে। পাকিস্তানের ইতিহাস আসলে এক দীর্ঘ বৌদ্ধভূমির ইতিহাস। যাদের অস্ত্র নেই, নেই পারমাণবিক চিন্তাভাবনা, তাদের উপরই যেন নজর বেশি থাকে পাকিস্তানে। নিজেদের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আর সেই ঢালের আড়ালে চালায় নির্মম হত্যাযজ্ঞ। একটু পেছনে ফিরে তাকালে আমরা 1971 সালের কথা মনে করতে পারি। একটি অখণ্ড পাকিস্তান রক্ষার দোহাই দিয়ে তারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে অপারেশন সার্চলাইট চালিয়ে তারা শুরু করেছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক গণহত্যা। 30 লাখ মানুষকে তারা হত্যা করেছিল, যাদের বিশাল জনগোষ্ঠী ছিল মুসলিম, অথচ মুখে তারা বলতো ইসলাম রক্ষার জন্যই নাকি এই যুদ্ধ। সেই একই চিত্র আমরা দেখতে পাই বেলুচিস্তানে। দশকের পর দশক ধরে সেখানে পাকিস্তানের সেনাবাহিনী যে অত্যাচার চালাচ্ছে তা কল্পনাতীত। নিজের অধিকারের কথা বলতে গেলেই বেলুচ যুবকদের গুম করে ফেলা হচ্ছে। তাদের মিসিং পার্সন বা নিখোঁজ মানুষের তালিকাটা কেবলই দীর্ঘ হচ্ছে। পাহাড় আর মরুভূমির মাঝে প্রায়ই খুঁজে পাওয়া যায় নাম না জানা অসংখ্য গণকবর। এরা সবাই মুসলিম, আর এদের হত্যাকারীও সেই পাকিস্তান। এমনকি ফিলিস্তিনের মতো জায়গাতেও, যেখানে সারা বিশ্বের মুসলিমদের আবেগ জড়িয়ে আছে, সেখানেও পাকিস্তানের ভূমিকা ছিল কলঙ্কজনক। 1970 সালের ব্ল্যাক সেপ্টেম্বর বা কালো সেপ্টেম্বরের কথা ইতিহাস ভোলে না। জর্ডানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপরে যখন জর্ডানের রাজা হোসেন সামরিক অভিযান চালান, তখন সেই অভিযানের অন্যতম মূল কারিগর ছিলেন তৎকালীন পাকিস্তানি ব্রিগেডিয়ার জিয়াউল হক। ফিলিস্তিনিদের রক্তে সেদিনও হাত রাঙিয়েছিল পাকিস্তান। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় এক অদ্ভুত দোলাচলে আটকে আছে। পাকিস্তান সবসময় চেয়েছে আফগানিস্তান যেন তাদের হাতের পুতুল হয়ে থাকে। তালেবানদের ক্ষমতায় আনার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা ছিল, একথা সারা বিশ্বই জানে। কিন্তু ক্ষমতা পাওয়ার পর যখন আফগানরা নিজেদের মতো করে দেশ চালাতে চাইল, তখন তারা পাকিস্তানের সব কথা চোখ বন্ধ করে শুনতে রাজি হলো না। তখনই শুরু হলো দ্বন্দ্ব, সীমান্তে উত্তেজনা, গোলাগুলি, আর এখন সরাসরি কাবুলের বুকে বিমান হামলা। যে দেশটিকে তারা একসময় কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ মনে করত, এখন সেই দেশটিতেই তারা বোমা বর্ষণ করছে। আফগানিস্তানে হামলার পর আফগানদের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে তা সহজে নেভার নয়। একদিকে তারা নিজেরা চরম অর্থনৈতিক সংকটে ঢুকছে, দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা, মানুষ খেতে পারছে না, আর অন্যদিকে তারা প্রতিবেশীর ঘরে আগুন লাগাতে ব্যস্ত। ভূরাজনীতির দাবা খেলাটা বড় অদ্ভুত। এখানে আজ যে রাজা, কাল সে ফকির। মধ্যপ্রাচ্যে এখন যে তুমুল যুদ্ধ চলছে, তাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানকে রীতিমতো জাপটে ধরেছে। ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আর এই ডামাডোলের মধ্যেই আন্তর্জাতিক মহলে একটা গুঞ্জন বেশ জোরালোভাবেই ডালপালা মেলছে, ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট নাকি পাকিস্তান। এর পেছনে বেশ কিছু সমীকরণ কাজ করছে। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। ইসরায়েল সবসময়ই এই পারমাণবিক অস্ত্রকে তাদের অস্তিত্বের জন্য একটি পরোক্ষ হুমকি হিসেবে দেখে। যদিও ইসরায়েল এবং পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো সীমানা নেই বা কূটনৈতিক সম্পর্কও নেই, কিন্তু ইসরায়েলের কট্টরপন্থীরা মনে করেন ইরানের পারমাণবিক হুমকি যদি তারা নিষ্ক্রিয় করতে পারে, তবে পরবর্তী দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে পাকিস্তানের দিকে নজর দেওয়ারই সম্ভাবনা বেশি। তাছাড়া পাকিস্তানের বর্তমান অবস্থা বেশ নড়বড়ে। রাজনৈতিক স্থিতিশীলতা নেই, অর্থনীতি খাদের কিনারায়, আর সেনাবাহিনীও
দেশের ভেতরের বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে। এমন একটি পারমাণবিক অস্ত্রধারী দুর্বল রাষ্ট্রকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খুব একটা স্বস্তির চোখে দেখে না। তারা ভয় পায় এই অস্ত্র যে কোনো সময় ভুল মানুষের হাতে চলে যেতে পারে। তাই ইরান পর্ব শেষ হলে ভূরাজনৈতিক হিসাব নিকাশে পাকিস্তানের পারমাণবিক প্রকল্পগুলো যে পশ্চিমা জোট এবং ইসরায়েলের নজরে আসবে না তা নিশ্চিত করে বলা যায় না। ইতিহাস বড় অদ্ভুত বিচারক। যে পাকিস্তান আজীবন অন্যের মাটিতে আগুন লাগিয়েছে, অন্যের দেশে গিয়ে মুসলিম হত্যা করেছে, সেই পাকিস্তান নিজেই হয়তো এবার এক ভয়াবহ আগুনের মুখোমুখি হতে যাচ্ছে। আফগানিস্তানে রমজান মাসে বোমা বর্ষণ করে তারা যে পাপের বোঝা আরো ভারী করল, তার পরিণতি হয়তো তাদের নিজেদের ঘরে বসেই ভোগ করতে হবে।